বঙ্গভবনে রাজনৈতিক দলের নেতা ও সমন্বয়কদের যাওয়া নিয়ে এখন নানামুখী বিতর্ক চলছে। নিজের চোখে দেখা ওই দিনের কিছু ঘটনা শেয়ার করেছেন কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসুদ। ফেসবুকে দেয়া এক পোস্টে বিষয়গুলো উল্লেখ করেছেন তিনি। তার পোস্টটি আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন। পোস্টে শেখ মোহাম্মদ মাসুদ বলেন, আমি উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না হওয়া সত্ত্বেও বিশেষ পরিস্থিতিতে ৫ আগস্ট সেনা সদরে অতঃপর বঙ্গভবনে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। তার কোনো হোমওয়ার্ক করেছেন কিনা? ওনার উত্তর ছিল, গত কয়েকদিন পালিয়ে কাটিয়েছেন, হোমওয়ার্ক করব কখন? তাতে আমি বিশ্বাস করি উনি সত্যি কথাই বলেছিলেন। সেনাপ্রধান বক্তব্য শেষে যখন সবাইকে তার সঙ্গে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করলেন, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দই প্রথমে যেতে চাননি। সেনাপ্রধান দেশের ক্রান্তি লগ্নে সবার সহযোগিতা চেয়ে বারবার রিকোয়েস্ট করেছিলেন। অপরদিকে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বারবার বলছিলেন যে আমাদের যাওয়া উচিত। পরে সবাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেনা সদরে গিয়েছিলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, জামাতের ডাক্তার শফিকুর রহমান, হামিদুর রহমান আজাদ, জাতীয় পার্টির জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, ইসলামী আন্দোলনের সৈয়দ ফয়জুল করিম, খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক, ইসলামী ঐক্যজোটের মাওলানা ফাইজুল্লাহ, গণসংহতির জোনায়েদ সাকি ও ডক্টর আসিফ নজরুল। আসিফ নজরুল স্যার ও জোনায়েদ সাকিকে আর্মির জিপ গাড়িতে উঠিয়েছে, আর বাকি নেতৃবৃন্দকে মিনি কোস্টারে উঠিয়েছে। কোস্টারের গ্লাস সাদা হওয়ায় জিএম কাদের এবং আনিসুল ইসলাম মাহমুদ জাহাঙ্গীর গেট থেকে বের হওয়ার পর থেকে ভয় আতঙ্কে পর্দায় নিজেদেরকে ঢেকে রেখেছিলেন। আমরা ভয় পাচ্ছিলাম জনতা জিএম কাদেরকে দেখে ফেলে কিনা। যাওয়ার সময় চরমোনাইয়ের মাওলানা ফয়জুল করিম আর আমি পাশাপাশি বসেছিলাম। কী ধরনের সরকার হতে পারে এ নিয়ে আলাপ হচ্ছিল। উনি বারবার বলছিলেন অন্তর্বর্তী সরকারের চেয়ে সামরিক সরকার ভালো এবং আমাদের সেভাবেই কথা বলা উচিত। ইসলামী দলগুলোর আপত্তির কারণে ইসলামী ঐক্যজোটের মাওলানা ফয়জুল্লাহর আর বঙ্গভবনে যাওয়া হয়নি। বিএনপি জামাত সহ অন্য দলগুলো আপত্তি করলে হয়তো জাতীয় পার্টিও বাদ পড়ত। মাহমুদুর রহমান মান্না, সাইফুল ইসলাম সহ অন্য যারা বঙ্গভবনে গিয়েছিলেন তারা সরাসরি সেখানে গিয়েছিলেন। বঙ্গভবনে যাওয়ার পর জুনায়েদ সাকি ডিউটিরত অফিসারদেরকে বলেন ৩ জন সমন্বয়ক গেটে আসবে, তাদেরকে ভেতরে আনার ব্যবস্থা করতে, এবং তারা ভেতরে আসার আগ পর্যন্ত বারবার তিনি দরবার হল থেকে উঠে যাচ্ছিলেন এবং সংশ্লিষ্ট আর্মি অফিসারকে জিজ্ঞেস করছিলেন কেউ আনতে গেছেন কিনা। সমন্বয়ক হিসেবে যারা বঙ্গভবনে গিয়েছিলেন তারা ছিল জুনায়েদ সাকির চয়েস। তারা আসলে সমন্বয়ক কিনা তাও আমরা জানি না, এবং আসিফ নজরুল স্যার তাদের আগে থেকে চিনতেন বলে আমার মনে হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে জামায়াতের আমির প্রথমেই বলেন যে যেহেতু ছাত্রদের নেতৃত্বে বিপ্লব হয়েছে, সুতরাং তাদের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে। মোটামুটি সবাই এ ব্যাপারে একই সুরে কথা বলেন। শুধুমাত্র চরমোনাই পীর মাওলানা ফয়জুল করিম বলেন যে নিবন্ধিত দলের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন করতে হবে। জিএম কাদের মার্শাল্লাহ জারির কথা বলেন। সবার প্রতিবাদের মুখে উনি অবশ্য বলেন যে উনি আইনশৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের কথা বলতে যেয়ে ভুলে মার্শাল্লাহ জারির কথা বলে ফেলেছেন। ছাত্রদের সাথে যোগাযোগের ব্যাপারে সবাই আসিফ নজরুল স্যারের সহযোগিতা নিতে বলেন এবং কেউ কেউ রাতেই সরকার গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন। সেখানে আসিফ নজরুল স্যার স্পষ্ট বলেন যে ১৬৫ জন সমন্বয়ক তারা নিজেরা আলাপ আলোচনা করবে, সিদ্ধান্ত নেবে, এতে তো সময় লাগবে। এখন বিপ্লবী সরকার না হওয়া, বঙ্গভবনে ভুয়া সমন্বয়ক নিয়ে যাওয়া ইত্যাদি নানা বিষয়ে যেভাবে এককভাবে আসিফ নজরুলের উপর দায় চাপানো হচ্ছে তা বাড়াবাড়ি। ৫ তারিখে ফ্যাসিস্টদের দোসর জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, ফাইজুল্লাহ গংদের যারা দাওয়াত দিয়েছিল তারা পরিকল্পিতভাবে কাজটা করতে পারে। তবে আসিফ নজরুল বা বিএনপি জামাত ওই সময় পরিকল্পনা নিয়ে বঙ্গভবনে গিয়েছিল এটা আমার মনে হয়নি। হঠাৎ এত বড় পরিবর্তনে হোমওয়ার্ক না থাকায় তারা সেই পরিস্থিতিতে যা ভালো মনে হয়েছে তাই করেছেন। বিওডি বাংলা নিউজ ডেস্ক।